Hello everyone, this is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal #1 study channel. আজকের ভিডিও আমার এএনএম জিএনএম পরীক্ষার্থীদের জন্য। এএনএম জিএনএম 2025 এক্সাম যদি তুমি টার্গেট করে থাকো এবং তোমার যদি সত্যিই ড্রিম থাকে এই এক্সামটি ক্র্যাক করার, তাহলে কিন্তু এই ক্লাসটি মন দিয়ে দেখতে হবে। কেননা এখানে আমি তোমাদের বিগত বছরে WBJEE বোর্ড তোমাদের এএনএম জিএনএম পরীক্ষা করাই, তারা বিগত 22 সালে 23 সালে ইভেন লাস্ট ইয়ারে সর্বশেষ যে পরীক্ষাটি করেছিল 2024 সালে, সেখানে জিকে পোরশন থেকে যে কোশ্চেন্সগুলি তারা করেছিল সেগুলো তোমাদেরকে অ্যানালিসিস করে দেখাবো। সুতরাং ক্লাসটি কিন্তু ইম্পর্টেন্ট, তাই আমি বলবো এবার সিলেকশন পাক্কা কিন্তু নিশ্চিত করতেই হবে। 22, 23 এবং 24 সালের সমস্ত জিকে প্রশ্ন, 10টা করে জিকে থাকে প্রতিটা সেটে, এবং মনে রাখতে হবে খুব কিন্তু কঠিন প্রশ্ন হয় না জিকেতে, স্পেশালি জিকেতে। তো তুমি যদি একটু নাড়াচাড়া করো এবং আমাদের সঙ্গে খুব ভালো করে আমরা যে ক্লাসগুলি প্রোভাইড করছি সেগুলি করো, তাহলে সিলেকশন একেবারে নিশ্চিত। সবশেষে দিন শেষে তোমাকেই পড়তে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে নেবে। তোমরা যেটা ফ্রি ক্লাসগুলি করবে, পেইড ব্যাচ তো রয়েইছে, তো যখন ফ্রি ক্লাসগুলো যখন করবে, কখন কি ক্লাস হয় জানতে কিন্তু আমাদের টেলিগ্রাম ভেরিফাইড, আমাদের একদম পশ্চিমবঙ্গের ভেরিফাইড একমাত্র টেলিগ্রাম চ্যানেল এডুকেশনে দা ওয়ে অফ সলিউশন, এটাতে কিন্তু জয়েন করে নেবে। চলো ফার্স্ট প্রশ্ন দেখি। এএনএম জিএনএম 2024 একদম লেটেস্ট কোশ্চেন পেপার তোমার সামনে। বলছে বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি, বা যেটাকে আমরা লেক বলি। তাহলে বিশ্বের বৃহত্তম হ্রদ কি হয়ে যাবে? কাস্পিয়ান সাগর ইজ দা কারেক্ট অ্যান্সার। এবারে তোমাদেরকে যেটা পড়তে হবে সাথে সাথে, ভারতের গুরুত্বপূর্ণ মেজর ড্যাম, লেক অ্যান্ড ওয়াটারফল, এটা জিওগ্রাফির মধ্যেও পড়ানো হয়। তো ড্যাম, লেক অ্যান্ড ওয়াটারফল খুব ভালো করে মুখস্থ করতে হবে। আমি একটা করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, পরীক্ষাতে আসে। যেমন তোমাকে প্রশ্ন দিল যে উকাই বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে, তো গুজরাট রাজ্যে তুমি পাবে উকাই বাঁধ, যেটা কিনা তাপ্তি বা তাপি নদীর ওপরে রয়েছে উকাই বাঁধ। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিয়ে দিল যে ভারতের ইন্ডিয়াস হাইয়েস্ট ড্যামের নাম কি, বা ভারতের সর্বোচ্চ বাঁধটির নাম কি। তো তোমাকে কিন্তু সব সময় রেডি থাকতে হবে এই ধরনের প্রশ্নের অ্যান্সারগুলিকে তৈরি করে রাখার জন্য। তাহলে যদি প্রশ্ন হয়ে যায় ইন্ডিয়াস হাইয়েস্ট ড্যাম, তাহলে উত্তর হবে তেহেরি। এগুলো কিন্তু মুখে মুখে থাকবে। এই তেহেরি কোথায় আছে? উত্তরাখণ্ড রাজ্যে আছে। কোন নদীর ওপরে আছে তেহেরি? ভাগীরথী নদীর ওপরে আছে। এটা ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত বাঁধ। এবারে যদি দেয় যে ভারতের ওল্ডেস্ট বাঁধের নাম কি, অর্থাৎ ভারতের প্রাচীনতম বাঁধের নাম কি, জিকে হচ্ছে লিংক করে পড়তে হবে, নাহলে জিকে সারা জীবনেও বুঝতে পারবে না। তো প্রাচীনতম বাঁধের নাম কি? উত্তর হয়ে যাবে কালনাই ড্যাম। উত্তর কি? কালনাই ড্যাম। এই কালনাই ড্যাম কোন নদীর ওপরে আছে? কাবেরী। কে দিয়ে কালনাই, কে দিয়ে কাবেরী, তো কাবেরী নদীর ওপরে আছে। স্যার এটা কোন রাজ্যে আছে? এটা আছে তামিলনাড়ু ডিস্ট্রিক্টে। তাহলে এটা এই তামিলনাড়ু স্টেটে, তামিলনাড়ুতে কাবেরী নদীর উপরে কালনাই হচ্ছে ভারতের ওল্ডেস্ট ড্যাম, সবচেয়ে প্রাচীন বাঁধ। এই বাঁধটি গ্র্যান্ড অ্যানিকেট ড্যাম নামেও পরিচিত। তোমাদেরকে আমি একটা HW ধরি, চটপট এক্ষুনি কমেন্ট করো। তো আমার HW থাকছে তোমাদের জন্য, যেটা তোমরা সকলে কমেন্ট করবে, সিরিয়াস স্টুডেন্ট প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে। সেটি হচ্ছে ভারতের লংগেস্ট বাঁধের নাম কি। ভারতের লংগেস্ট মানে ভারতের দীর্ঘতম কোন বাঁধটি সবচেয়ে বেশি দীর্ঘ, কোন বাঁধ সবচেয়ে বেশি দীর্ঘ, এই প্রশ্নের উত্তর জানা থাকলে এখনই তুমি কমেন্ট করো। তাহলে পরীক্ষাতে এটা এসেছিল বিশ্বের বৃহত্তম হ্রদ, সেখান থেকে এই সমস্ত আনুষঙ্গিক প্রশ্নগুলোও কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, এএনএম জিএনএম পরীক্ষা 2024 ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লিখেছেন, যেমন গড অফ স্মল থিংস কে লিখেছেন, পরীক্ষাতে আসেই আসে অরুন্ধতী রায় 1997, এর জন্য কিন্তু তিনি অ্যাওয়ার্ড পান, পুকার প্রাইজ পান। তাহলে অরুন্ধতী রায়ের কি লেখা? গড অফ স্মল থিংস। এরপরে ওয়ার অ্যান্ড পিস কার? লিও টলস্টয় ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওয়ার অ্যান্ড পিস এর লেখক। এবারে দেখো দাদাভাই নওরোজি কি লিখেছিলেন? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পরীক্ষাতে প্রচুর আসে। গান্ধীজির ওই বইটার নাম কি? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ শীর্ষক বইটি কার? তাহলে তোমরা কমেন্ট করো উইংস অফ ফায়ার শীর্ষক কার, চটপট কমেন্ট করো। তো আমি কিন্তু প্রতিটা প্রশ্নে এক্সাম্পলও দিচ্ছি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, এবং সেম টাইপের প্রশ্ন এসেছিল এর আগে একটা এএনএম জিএনএম এর পরীক্ষায়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তোমরা খেয়াল করবে
তোমরা যারা একটু হলেও প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ঘাটাঘাটি করো, দেখবে এই প্রশ্ন এসেছিল যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, আর এবারে 2024 এর পরীক্ষাতে বলছে না প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। তো আমরা সবাই জানি পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, আর প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। মহিলাদের মধ্যে প্রথম প্রাইম মিনিস্টার বললে তখন আমরা ইন্দিরা গান্ধী করব। মহিলাদের মধ্যে যদি আমাদের প্রশ্ন আসে যে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, রাষ্ট্রপতি বললে প্রতিভা দেবী সিং পাটিল, আর প্রথম মহিলা পিএম বললে তখন আমরা ইন্দিরা গান্ধী করব, কারেক্ট অ্যান্সার। তো এইগুলো কিন্তু রিলেট করে পড়তে হবে, এবং আমাদের যে ব্যাচ বেসিক্যালি সেই ব্যাচে কিন্তু তোমাদের সব তালিকা করে দেওয়া হবে। জিকের মধ্যে 10 নাম্বার একদম পাক্কা। তো তোমাকে যদি খাটো একটু হলেও দিন যদি আধা ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় দাও এবং রেগুলার সময় দাও তাহলে কিন্তু পারবে। যেমন দেখো জাপানের রাজধানীর নাম কি, এটা ছিল এনএম 24 এর প্রশ্ন। তাহলে সঠিক উত্তর অবভিয়াসলি টোকিও ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা সবাই দেখেছি ব্যাক ইন 2020 সালে টোকিওতে কি আয়োজিত হয়েছিল না, টোকিওতে আয়োজিত হয়েছিল অলিম্পিক। কি অলিম্পিক বলো তো? 2020 সালে টোকিও অলিম্পিকে ভারতের মোট পদক সংখ্যা কত ছিল? টোটাল আমাদের মেডেল ট্যালি ছিল 7, যেখানে আমরা মনে রেখেছি নীরজ চোপড়া জিতেছিলেন গোল্ড মেডেল। আমি ব্যাচের সম্পর্কে পরেও বলবো, টার্গেট যারা করছো এএনএম জিএনএম 2025 সমস্ত বিষয়, সেটা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স কিংবা ইভিএস এর পোরশন, ম্যাথামেটিক্স, রিজনিং, ইংলিশ এবং জিকে সমস্ত সাবজেক্টের বিষয়ভিত্তিক ক্লাস, বিষয়ভিত্তিক মক টেস্ট, প্রতিটা ক্লাসের পিডিএফ এবং নোটস, লাইভ এবং রেকর্ডেড ক্লাস। আমাদের 2025 এর ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। 2025 এর ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, জাস্ট কয়েকদিন হলো। তো তুমি এখনই কিন্তু যুক্ত হবে, গার্জিয়ানদেরকে দেখাবে, তাদের সঙ্গে পরামর্শ নেবে, অবশ্যই তারপর ডিসিশন নেবে। বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি? বিশ্বের দীর্ঘতম বলেছে লংগেস্ট, নীল নদ। নীল নদ ইজ দ্য রাইট আনসার। ড্যাশ গ্যাস আগুন নেভাতে ব্যবহার করা হয়। আগুন নেভাতে কি? আগুন দেখো, বাতাসে সব থেকে বেশি পরিমাণ থাকে নাইট্রোজেন, নিয়ার অ্যাবাউট 78% নাইট্রোজেন। তারপরে আমাদের কি থাকে? প্রাণবায়ু, বা যাকে আমরা অক্সিজেন বলি। সো অক্সিজেন আরো হেল্প করবে, বাট আগুন নেভাতে ব্যবহার করব কোনটি এদের মধ্যে? কার্বন ডাই অক্সাইড ইজ দ্য কারেক্ট আনসার। কার্বন ডাই অক্সাইড ইজ দ্য কারেক্ট আনসার। এখন বলো তো দেখি যে কোন নোবেল গ্যাস বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে? কোন নোবেল গ্যাস বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে? এবং এই জায়গায় একটা চ্যাপ্টার আছে আমাদের, যে সেই চ্যাপ্টারটা হলো অ্যাটমসফিয়ার। বেসিক্যালি এখানে আমরা পড়ি লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তো এই যে জায়গাটা আছে না, এটা বিরাট গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে প্রচুর প্রশ্ন হয়। তো এটাও তোমাদেরকে থিওরি ক্লাসে কিন্তু শিখে নিতে হবে, সব শেখানো হবে, চিন্তা নেই। ভারতে কয়টি রাজ্য রয়েছে? আমরা একটা ক্লাস করাই একদম প্রথমেই, ইন্ডিয়া অ্যাট এ গ্লান্স। ইন্ডিয়া অ্যাট এ গ্লান্স, এক নজরে ভারতবর্ষ। সেখানে আমরা ভারত সম্পর্কে পড়াই, বা ভারত পরিচিতি আমরা যাকে বলি। তো সেখানে মনে রাখতে হবে ভারতের কারেন্টলি স্টেটের সংখ্যা হয়ে যাবে 28, 28টি রাজ্য, আর হচ্ছে ইউটি কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? 8টি। এবারে ধরো তোমাকে প্রশ্ন আসলো যে ভারতের নবগঠিত রাজ্য কোনটি? নিউলি ফর্মড স্টেট। তাহলে নবগঠিত রাজ্য নোট করে নাও, ভারতের নবগঠিত রাজ্য বা নিউলি ফর্মড স্টেট কোনটি? ভারতের নবগঠিত রাজ্য কোনটি? তাহলে উত্তর করে আসবে তেলেঙ্গানা। তেলেঙ্গানা। কোন সালে তেলেঙ্গানা ভারতের নবগঠিত রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল? নোট করে নাও, 2014। স্যার তেলেঙ্গানা কততম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল? মনে রাখবে তেলেঙ্গানা 29তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। কিন্তু স্যার এখানে ভারতের রাজ্যের সংখ্যা বর্তমান 28 কি করে হলো? ইয়েস হয়েছে, এটা তো 2014 সাল। তারপর 2019 সালে, কবে? 2019, মনে রেখে দেবে। 2019 সালে কি হয়েছিল না, আমাদের জম্মু এন্ড কাশ্মীর যে স্টেট ছিল, সেই জম্মু এন্ড কাশ্মীর থেকে দুটো আমাদের ইউটিজ হলো, মানে দুটো ইউনিয়ন টেরিটরিজ হয়েছিল। এই কারণে একটা রাজ্যের সংখ্যা কমে গেল, যে জন্য ভারতের রাজ্যের সংখ্যা বর্তমান 28। কিন্তু সেই টাইমে তেলেঙ্গানা যখন আত্মপ্রকাশ করেছিল তখন সে ভারতের 29তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে একটা কি হলো? একটা হলো জম্মু এন্ড কাশ্মীর, আর একটা হলো লাদাখ। এই দুটো কি আমাদের বর্তমান ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। এটা দেখো তোমাদের এএনএম জিএনএম এর যে সিলেবাসটা হবে, এটা WBJEE ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড রয়েছে,
জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তারা তোমাদের এএনএম জিএনএম 2025 এর এক্সাম কন্ডাক্ট করাবে বেসড অন প্রিভিয়াস ইয়ার। যদি তুমি সিলেবাস দেখো কি কি থাকবে, লাইফ সায়েন্স পড়তে হবে, ফিজিক্যাল সায়েন্স পড়তে হবে, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ এবং রিজনিং, সবগুলোর উপরে ক্লাস হচ্ছে। কিন্তু এবারে এখানে দুটো ক্যাটাগরি হয়, সবাই জানো নিশ্চয়ই। লাইফ সায়েন্সে 1 নম্বরের প্রশ্ন থাকবে 30টা, মানে 30 নাম্বার, আর কিছু থাকবে 2 নম্বরের প্রশ্ন, সেটা 10 পিস থাকবে, ঠিক আছে, 10 পিস থাকবে। তাহলে 30 আর 10 টোটাল 40টা প্রশ্ন থাকবে আর 50 নাম্বার। এই 50 নাম্বার কি করে হলো, কারণ এখানে প্রতিটা কোশ্চেন, একটা কোশ্চেনের নাম্বার 2, এই 10 দুগুণ 20, আর এখানে 30 গুণ 1, তাই 30 একে 30 আর এই 20 50 নাম্বার। 50 নাম্বার থাকবে লাইফ সায়েন্স মেজর পার্ট। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্স থেকে থাকবে তোমাদের 25 নাম্বার। এরপরে দেখো ইংরাজি, ইংরাজিরও ওয়েটেজ আছে 15 নাম্বার, থার্ড ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ইংরাজি। ম্যাথ তারপরে 10, জিকে 10 এবং রিজনিং হচ্ছে 5। এখানে কিন্তু তোমরা এমসিকিউ টাইপ প্রশ্ন, এই যে যেমন করাচ্ছি, একটা প্রশ্ন 4টে অপশন এবং 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা সময় পাবে। এরকম ওএমআর শিটে এরকম গোল করে করে তোমাকে অ্যানসার স্ক্রিপ্ট ভরতে হবে। এইভাবে কিন্তু তোমাদেরকে এক্সামটি দিতে হবে। বুঝতে পেরেছো? এই সিলেবাস প্যাটার্ন এই মতো কিন্তু পড়া শুরু করে দাও। এই যে টার্গেট এএনএম জিএনএম 2025, এই ব্যাচ কিন্তু তোমাকে তোমার এক্সাম টার্গেট করবে। গত বছরেও আমরা পড়িয়েছিলাম এবং খুব ভালো মাত্রায় সিলেকশন বা কমন। তুমি শুধু ইউটিউবে সার্চ করবে দা ওয়ে অফ সলিউশন এএনএম জিএনএম অ্যানসার কি ভিডিও বা এক্সাম অ্যানালিসিস, যেদিন পরীক্ষা হয় তারপরে তো আমরা এক্সাম অ্যানালিসিস করি, অ্যানসার কি মিলিয়ে দিই, সেই ভিডিওর কমেন্ট সেকশন চেক করবে শুধু। ছেলেমেয়েরা যারা পড়েছিল আমাদের থেকে রিয়েলি কি পরিমাণ জেনুইন ফিডব্যাক তুমি পাবে, সত্যিই খুশি হয়ে যাবে। তো এই সমস্ত বিষয়কে টার্গেট করে কিন্তু আমাদের এই ব্যাচ এএনএম জিএনএম এর জন্য আমাদের TWS একাডেমি অ্যাপ থেকে কিন্তু সরাসরি ক্লাস হবে, কোনো টেলিগ্রাম বা এরকম কিছু নেই। আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে আছি। তো আমাদের অ্যাপে ইতিমধ্যে 2.5-3 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করছে। আমরা মেইনলি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াই, WBCS, SSC, রেল, PSC, পুলিশ, ওকে। তার পাশাপাশি এএনএম জিএনএমটাও আমরা পড়িয়ে আসছি। তো তোমরাও এই যে TWS একাডেমি যে অ্যাপের নাম দেখতে পাচ্ছ, এই বলে গুগল প্লে স্টোর থেকে সার্চ করো, সার্চ করে অ্যাপ ইনস্টল করে রেজিস্টার করো, সেখানে পেইড কোর্স দেখতে পাবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে অ্যাপের ইন্টারফেস দেখতে হবে। এখানে লগ ইন করলে এই যে পেইড কোর্স অপশন পাবে, এর মধ্যে এএনএম জিএনএম এর ব্যাচ দেখতে পাবে, এএনএম জিএনএম 2025। এই হচ্ছে ব্যাচের পোস্টার, এটা দেখে রাখো, সেখান থেকে অ্যাডমিশন নিতে পারবে। একদম রেঞ্জের মধ্যে ফিস থাকে এবং সবাই যাতে ভালো করে পড়তে পারে। এবং সবচেয়ে বেস্ট পার্ট কি জানো, আমাদের এই ব্যাচে মানডে টু স্যাটারডে আমরা ওই ফাঁকি চলবে না আমাদের ব্যাচে পড়লে। অর্থাৎ সোম থেকে শনি, মানডে টু স্যাটারডে, সোম থেকে শনি তোমরা কিন্তু ডেলি কি পাবে, লাইভ ক্লাস পাবে। কি বার? সোম থেকে শনি, সপ্তাহে 6 দিন, এবং সব ক্লাস লাইভ। স্যার যেগুলো লাইভ আমি করতে পারবো না সেগুলো কি, সেগুলো পরে তুমি কি দেখে নেবে, রেকর্ডেড, সেগুলো পরে রেকর্ডেড দেখে নেবে, লাইভ মিস করলে রেকর্ডেড। স্যার প্রতিটা ক্লাসের কি পিডিএফ দেওয়া হবে? ইয়েস, অঙ্ক হোক জিকে হোক প্রতিটা ক্লাসের ডিজিটাল পিডিএফ তুমি পেয়ে যাবে সমাধান সহ। সো ডোন্ট ওয়ারি। ড্যাশ ভারতের জাতীয় পাখি, তো এক্ষেত্রে ময়ূর ইজ দা কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রেই তোমরা যখন ওয়েস্ট বেঙ্গল পড়বে দেখবে ওয়েস্ট বেঙ্গলেও কিছু স্টেট আইকন হয়, যেমন ওয়েস্ট বেঙ্গলের স্টেট বার্ডের নাম কি, ওয়েস্ট বেঙ্গলের স্টেট বার্ডের নাম কি, তো হোয়াইট ব্রেস্টেড কিংফিশার মানে সাদা বুক মাছরাঙা, এটা একটা আছে। আচ্ছা, তারপরে বাগরোল বা মেছো বিড়াল আছে, শিউলি, পারিজাত, নাইট ফ্লুইং জেসমিন আছে। তো স্টেট ট্রি, স্টেট বার্ড, স্টেট অ্যানিম্যাল, এইগুলো কিন্তু রেগুলার পরীক্ষাতে আসতে পারে। তো এটা ভারতের ওপর থেকে দিয়েছিল, ওয়েস্ট বেঙ্গলের স্পেসিফিকও কিন্তু প্রশ্ন তোমাদের হয়। 1 সহস্রাব্দে কত বছর থাকে? 1000। একের পরে 3টে শূন্য, সঠিক উত্তর অপশন নাম্বার ডি। এএনএম জিএনএম 2024 রাসায়নিক উপাদান এজি হিসেবে কোনটি? যেমন দেখো কপার, সিইউ, গোল্ড, এইউ, তারপরে দেখো অ্যালুমিনিয়াম, এএল, সোডিয়াম, Na, এইভাবে মুখস্থ রাখতে হবে। বিশেষ করে যে অ্যাটমিক নাম্বার, অর্থাৎ হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, এইভাবে পরপর 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে তুমি যদি মুখস্থ করতে পারো, মোটামুটি তার মধ্য থেকেই কোশ্চেন্স এসে যাবে। তো এক্ষেত্রে কি হবে? মার্কারি, পারদ, Hg, মার্কারি, পারদ, Hg। এক্ষেত্রে কি বিভিন্ন রোগ রিলেটেড প্রশ্ন আসে, মিনামাটা, আর্সেনিক, এএস এর জন্য তোমার ব্ল্যাকফুট ডিজিজ, ক্যাডমিয়াম, হ্যাঁ ওকে। তো কোনটার বিষক্রিয়ায় কি ধরনের রোগ হয়, সেখান থেকেও প্রশ্ন হতে পারে। তো এটা ছিল 2024 এর পেপার। ভালো লাগছে তো? লাইক কিন্তু থামবে না, লাইক কিন্তু করবে। এবারে দেখো তোমাদেরকে 2023 এর পেপার দেখাচ্ছি, 2023 এর কোশ্চেন পেপার
দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে। অগ্নি মন্দির ফায়ার টেম্পল কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ? তো জরথ্রোস্ট্রবাদ বা পার্সি, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। রাষ্ট্রসংঘের প্রধান হেডকোয়ার্টার কোথায়? অবভিয়াসলি নিউ ইয়র্ক ইজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তর অপশন নাম্বার সি। এটা হচ্ছে ভেরিয়াস হেডকোয়ার্টার, যেমন তোমাকে আসতে পারে ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়, তারপরে দিল আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়, তারপরে দিল ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায় হয়ে যাবে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর হেডকোয়ার্টার কোথায়। তো এগুলো এইভাবে হবে না, এগুলোর জন্য আমাদের পুরো একটা লিস্ট, মানে একটা তালিকা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ব্যাচে যখন যুক্ত হবে, সেই তালিকা একবার মুখস্থ করে নিতে হবে। যদি এর মধ্যে থেকে প্রশ্ন আসে নিশ্চিতভাবে তোমরা উত্তর কারেক্ট করতে পারবে। এটা দেখো, সাবমেরিনে নাবিকরা জলের উপরের বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে? অবভিয়াসলি এখানে হয়ে যাবে পেরিস্কোপ ইজ দা কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। নিচের কোন বাদ্যযন্ত্রটি কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সরি, লাইক শরৎ, তবলা, বাঁশি, যেমন হরিপ্রসাদ চৌরসিয়া, পান্নালাল ঘোষ। তো এর পুরো তালিকা, এটাও কিন্তু তোমার ওই লিস্ট বা তালিকার উপর ডিপেন্ডেন্ট, লিস্ট বা তালিকা প্রোভাইড করে দেওয়া হবে, যেটা মুখস্থ করে নিলেই হয়ে যাবে। কারণ এগুলোকে আমরা অনেক কি বলে জানো, এগুলোকে বলা হয় স্ট্যাটিক জিকে। তোমরা ছোট ছোট ছেলে মেয়ে তোমরা বুঝবে না এক্ষুনি। তো স্ট্যাটিক জিকে মানে যেগুলো স্থির জিকে, যেগুলো চেঞ্জ হচ্ছে না। তো এই জিকে গুলোর মানে বোঝার কিছু নেই, মুখস্থ করতে হবে। যেমন প্যারিস কার রাজধানী শহর? তো এখানে বোঝার কিছু নেই, এখানে পুরো মুখস্থ বিদ্যা। বুঝতে পেরেছো? তো এইভাবে স্ট্যাটিক জিকে পুরো তালিকা নির্ভর। তো নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান? তাহলে কি হয়ে যাবে? শরৎ ইজ দা কারেক্ট আনসার। লেডি উইথ দ্য ল্যাম্প নার্সিং এর জনক ছিলেন কে? দা ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যাকে বলা হতো কি লেডি উইথ দ্য ল্যাম্প। তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইজ দা কারেক্ট আনসার। আচ্ছা, তাহলে তোমরা একটা প্রশ্নের উত্তর করো তো, আমার সাথে সাথে করতে হবে। আমার ক্লাসে আমি সবসময় এনগেজ রাখি ছেলে মেয়েদের। সেটি হলো ন্যাশনাল ডক্টরস ডে কবে হয়, বা জাতীয় চিকিৎসক দিবস কোন তারিখে? চটপট এখনই কমেন্ট করো। গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? গ্রেট ব্যারিয়ার অস্ট্রেলিয়া। সঠিক উত্তর কি? অপশন নাম্বার বি। নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? পতঙ্গ। দেখো এক্ষেত্রে দুটো মনে রেখে দেবে, স্যার করছেন কেন? কেন করছি দেখে নাও। ম্যালেরিয়া মনে রেখে দেবে হবে অ্যানোফিলিসের কারণে। সো ম্যালেরিয়া হয় অ্যানোফিলিসের কারণে। সো মশা বাচ্চা কি সব কীট পতঙ্গের মধ্যে পড়ে। সো ডেঙ্গি ইজ দা কারেক্ট অ্যান্সার। এডিসের কারণে হয়, এডিস মশার কারণে। আর পরীক্ষাতে প্রচুর আসে যে ম্যালেরিয়া রোগ কোন মশার কামড়ে হয়, তাহলে মনে রেখে দেবে অ্যানোফিলিস মশার কারণে ম্যালেরিয়া হয়। এছাড়া দেখো নিউমোনিয়া দিয়েছে, যেটা কি ব্যাকটেরিয়া ঘটিত ডিজিজ হয়ে থাকে। স্কারভি কোন ভিটামিনের অভাবজনিত কারণে হয়? মনে রেখে দেবে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি, ভিটামিন সি এর অভাবজনিত কারণে। অ্যাজমা মানে হচ্ছে হাঁপানি। নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী? এই প্রশ্নটা না বেশ কনফিউশনাল এবং ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, লেভেলের ছিল, ভালো করে বুঝতে হবে। সর্বোত্তম বায়ু দূষণকারী মানে এখানে যে কটা দিয়েছে সবাই বায়ু দূষণকারী কম বেশি। তো মোর কোনটা, মোস্ট পলিউটেন্ট কোনটা, ম্যাক্সিমাম কোনটা? তাহলে সঠিক উত্তর অ্যাজ পার বোর্ড সেটি হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন ডাইঅক্সাইডও বায়ু দূষণকারী, সালফার ডাইঅক্সাইডও বায়ু দূষণকারী, কিন্তু সর্বোত্তম কোনটা? তাই উত্তর হবে এটা। এই ধরনের প্রশ্ন একটু কিন্তু কনফিউশনাল প্রশ্ন দেয় একটা দুটো, বাট ওভারঅল 90 to 95% কোশ্চেন ইজি টু মডারেট থাকে। সৌরজগতের উষ্ণতম গ্রহ, এটা আমি এইভাবে পড়াই যে আমাদের হটেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট প্ল্যানেট হলো ভেনাস, শুক্র। হটেস্ট মানে কি? মনে রেখে দেব, হটেস্ট মানে হচ্ছে উষ্ণতম। তাহলে সৌরজগতের উষ্ণতম গ্রহ কি? শুক্র। ব্রাইটেস্ট মানে কি? উজ্জ্বলতম। ভেনাস মানে কি? শুক্র। শুক্র গ্রহ অন্য কি নামে পরিচিত? লুসিফার। মনে রেখে দেবে। তাহলে শুক্র গ্রহ অন্য যে নামে পরিচিত সেটি হচ্ছে লুসিফার। এখান থেকে আরো 5-6টা পয়েন্ট শিখে রাখো। বুধ হচ্ছে নিয়ারেস্ট টু দা সান, মানে সূর্যের নিকটতম। মঙ্গলকে আমরা কি বলি? রেড প্ল্যানেট, লাল গ্রহ। বৃহস্পতিকে আমরা কি বলি? গ্যাস জায়েন্ট।
বলো তো দেখি কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সর্বাধিক? আগেদের বইতে লেখা থাকবে বৃহস্পতি, কিন্তু উত্তর বৃহস্পতি নয়, শনি। বর্তমান স্যাটার্ন হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মুন। কি বললাম? বর্তমান ডেটা অনুযায়ী শনির আছে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার মুন। আচ্ছা, অনেকে হেল্পলাইনের কথা বলেছো, হেল্পলাইন নম্বর প্রয়োজনে কল করে নেবে, না নিলেও চলবে, নিজেরা অ্যাডমিশন নেবে, কারণ আমাদের হেল্পলাইন প্রচুর ব্যস্ত থাকে, তুমি ফোন করলেই বলবে ব্যস্ত, তো তোমার এক্সপিরিয়েন্স খারাপ হবে যে কি ব্যাপার ভর্তি হবো, স্যারেরা ফোন ধরে না কেন? ফোন তো আমরা ধরি না, টেলিকলার ধরে যারা ওই জবটা করে। তো সারাদিন ব্যস্ত থাকে, কারণ আমাদের প্রচুর ছেলে মেয়ে পড়ে। তো তুমি যেটা দেখছো এটাই পশ্চিমবঙ্গের লার্জেস্ট নাম্বার অন স্টাডি প্ল্যাটফর্ম, এই জন্যই কলিং এটা ব্যস্ত থাকে সবসময়। তবুও দিয়ে রাখলাম 906221, প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করে নেবে 60805। করার কোনো প্রয়োজন নেই, তোমরা আমাদের অ্যাপ থেকে, আমাদের সব অটোমেটিক প্রসেস, অ্যাপে পেমেন্ট করবে, ভর্তি হয়ে যাবে, আর ভর্তি হয়ে গেলে ক্লাস ওপেন হয়ে যাবে। এটা করতে গিয়ে কোনো প্রবলেম হলে তাই কল করবে। সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে, কারণ বলছে সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে, কারণ কি কারণে? বলছে তাপ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইনফ্রারেড আলো শরীরের ব্যাকটেরিয়া ধ্বংস করে, নাকি অতিবেগুনি রশ্মি ত্বকের তৈলাক্তকে ভিটামিন ডি তে রূপান্তরিত করে? তো সঠিক উত্তর অপশন নাম্বার সি। ওকে, অপশন নাম্বার সি। আচ্ছা, এবারে দেখো এনএমজিএনএম 2022 পেপারের প্রশ্ন আসছে। এনএমজিএনএম 2022 পেপার, কোন শহরকে নীল শহর? এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। যেমন দেখো ভারতের স্পেস সিটি কাকে, হ্যাঁ স্পেস সিটি কাকে বলা হয়? সেটা উত্তর হবে বেঙ্গালুরুকে বলা হয়। আচ্ছা, ভারতের গার্ডেন সিটি কাকে বলা হবে? সেম। ভারতের ইলেকট্রনিক সিটি, ভারতের সিলিকন ভ্যালি, সব কিন্তু বেঙ্গালুরুকে বলা হবে। আবার রাজস্থানের যোধপুর, যোধপুর কোথায় অবস্থিত? যোধপুর অবস্থিত হচ্ছে রাজস্থান, এটিকে ব্লু সিটি বলা হয়। আর যদি আসে যে কাকে আমরা বলবো পিঙ্ক সিটি, তো আমরা সবাই জানি উত্তর হবে কি জয়পুর। কিন্তু যেখান থেকে প্রশ্ন আসবে এক্সামে যে জয়পুর কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল, আনসার করে আসবে 2019 সালে। সোডিয়াম বাইকার্বনেট সাধারণত কি নামে পরিচিত? NaCl তো সাধারণত বেকিং পাউডার, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। মানবদের বৃহত্তম অস্থি, দেখো একটা আসে ক্ষুদ্রতম, স্টেপিস, কানের মধ্যে থাকে মধ্যকর্ণ, সেটা কি হয়ে যাবে স্টেপিস, কর্ণের মধ্যে থাকে। স্টেপিস কোথায় থাকে? কর্ণ। আর আমাদের পায়ের এই উরুতে যাকে আমরা বলি থাই, এখানে একটা পাই যাকে আমরা বলি ফিমার। ফিমার ইজ দা, আচ্ছা এখানে অ্যানিমেশন রং আছে, ফিমার ইজ দা কারেক্ট আনসার, ফিমার ইজ দা কারেক্ট আনসার। ইটালিয়ান জ্যোতির্বিদ গ্যালিলিও কি করেছিলেন? দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন, কারেক্ট। বৃহস্পতির গ্রহের 4টি উপগ্রহ, এগুলোকে বলা হয় গ্যালিলিও উপগ্রহ। বৃহস্পতির বড় 4টি উপগ্রহকে বলা হয় আবিষ্কারকের নাম অনুসারে, সেটি হলো গ্যালিলিও উপগ্রহ। স্যার গ্যালিলিও স্যাটেলাইট গুলো কি কি? আইও 4টে, আইও, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো। আবিষ্কারকের নাম অনুসারে এগুলোকে গ্যালিলিও উপগ্রহ বলা হয়। এগুলি হলো, মনে রেখে দেবে, বৃহস্পতির বড় 4টি উপগ্রহ, এগুলিকে আবিষ্কারকের নাম অনুসারে গ্যালিলিও উপগ্রহ বলা হয়। কি কি? আইও, ইউরোপা, গ্যানিমিড আর ক্যালিস্টো। আচ্ছা, আবিষ্কার করেছিলেন পেন্ডুলাম, যে পেন্ডুলাম যার সময়ের সুষম পরিমাপ দেয়, কারেক্ট আছে, এটাও করেছিলেন। সো উপরে সবকটাই সত্য, এই স্টেটমেন্টটা কারেক্ট আছে। ডান। বিজ্ঞানের একটি শাখা এন্টিমোলজি, এন্টামোলজি হচ্ছে কীটস পতঙ্গ, ইনসেক্টস স্টাডি, ইনসেক্টস স্টাডিকে নিয়ে বোঝায়, তো যেটা এখানে পোকামাকড় আকারে আমরা পাচ্ছি। বিকল্প সি কারেক্ট অ্যান্সার। প্রতি বছর বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় কোন দিনে? সো রেড ক্রস দিবস হচ্ছে 8ই মে। তাই তোমরা চটপট একটা দিবস বলো তো দেখি। ওয়ার্ল্ড হেলথ ডে। কেমন লাগছে আমার ক্লাস? তোমরা ছোট ছোট ছেলে মেয়ে, তোমরা হয়তো প্রথমবার আমার ক্লাস দেখছো, এত স্লো ক্লাস আমি তাও করাই না, আরো ফাস্ট হয় আমার ক্লাস ইন জেনারেলি। সো ওয়ার্ল্ড হেলথ ডে কবে? ছেলে মেয়েদের লিখতে লিখতে হাত ব্যথা হয়েছে, এত হোমওয়ার্ক আমি দিই। সো ওয়ার্ল্ড হেলথ ডে কোন তারিখে? বিশ্ব স্বাস্থ্য দিবস হু জেনেভাতে হেডকোয়ার্টার আছে। প্রখ্যাত শ্রীমতী মীরা সাহেব ফাতেমা বিবি, এম ফাতেমা বিবি ছিলেন কি?
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী না, জিলা আদালত নয়, সুপ্রিম কোর্ট ইজ দ্য রাইট অ্যান্সার। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। এবারে এই জায়গায় প্রথম ভারতীয় মহিলা থেকে প্রচুর প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আসে একবার একটু দেখে রাখো। তো এইটা হচ্ছে এই টাইপের টপিক যে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন কি কি হয়? প্রাইম মিনিস্টার বললে ইন্দিরা গান্ধী, ভালো করে শুনবে। প্রেসিডেন্ট বললে প্রতিভা পাতিল। ফার্স্ট চিফ মিনিস্টার ফ্রম এ স্টেট সুচেতা কৃপালিনী। ফার্স্ট গভর্নর ফ্রম এ স্টেট সরোজিনী নাইডু। আচ্ছা, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট বললে এখানে দুটো হয়, অ্যানি বসন্ত একটা হবে আর একটা কি হবে, এখানে দুটো বিষয়, একটা ভারতীয় আর একটা হচ্ছে প্রথম, ঠিক আছে? সরোজিনী নাইডু, অ্যানি বসন্ত, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আইএনসির ওপর থেকেও একটা হয়। আর এই যে প্রশ্নটা ছিল এম ফাতেমা বিবি, এটা যদি মনে করো হাইকোর্ট থেকে দিত তাহলে কি উত্তর হতো? হাইকোর্টের ক্ষেত্রে থেকে দিলে, হাইকোর্টের ক্ষেত্রে এখানে কলকাতা হাইকোর্টের যদি প্রথম মহিলা বিচারপতির কথা বলা হয় মঞ্জুরা চেল্লুর, মনে রেখে দেবে। হ্যাঁ, আর লীলা সেট আছে, হাইকোর্টেরও প্রথম হয়েছিলেন তিনি। আর স্পেসিফিক্যালি কলকাতা হাইকোর্টের বললে মঞ্জুরা চেল্লুর ইজ দ্য কারেক্ট আনসার। মস্তিষ্কের বৃহত্তম অংশ, মস্তিষ্কের সেরিব্রাম, অপশন নাম্বার সি, মানব মস্তিষ্কের বৃহত্তম অংশ সেরিব্রাম। এবারে দেখো কাকে উড়ন্ত শিখ, ফ্লাইং শিখ বলা হয়? দ্য রেস অফ মাই লাইফ শীর্ষক বইটির লেখককে, এটা পরীক্ষাতে আসে। দ্য টেস্ট অফ মাই লাইফ বললে যুবরাজ সিং, আমাদের ক্রিকেটার যুবরাজ সিং, দ্য টেস্ট অফ মাই লাইফ। আর যদি দ্য রেস অফ মাই লাইফ আসে এই ফ্লাইং শিখ, অর্থাৎ মিলখা সিং ইজ দ্য কারেক্ট আনসার। হলো। প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার? নোবেল হচ্ছে ভেরি ভেরি ফেমাস একটা টপিক। 1913 রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন নোবেল পুরস্কার। অমর্ত্য সেন প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোন সালে? 1998 প্রথম ভারতীয় হিসেবে অর্থনীতিতে পেয়েছিলেন, মনে থাকবে। আচ্ছা, প্রথম ভারতীয় হিসাবে পদার্থবিজ্ঞানে কে পেয়েছিলেন? প্রথম ভারতীয় হিসাবে পদার্থবিজ্ঞানে নোবেল কে পেয়েছিলেন? স্ক্যাটারিং অফ লাইট কে? তাহলে মনে রেখে দেব স্যার সি ভি রমন, স্যার সি ভি রমন। এটা কোন সালে? 1930। এই সালে কার্ল ল্যান্ডস্টাইনারও পেয়েছিলেন। আচ্ছা, এবারে চলো এখানে একটা এইচডব্লিউ দিয়ে আমি বুঝে যাবো যে কে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো। আমার এই এইচডব্লিউ এর অ্যান্সার সকলে করবে, এক্ষুনি করো। এইচডব্লিউটি হলো হ্যাঁ, ন্যাশনাল সায়েন্স ডে কবে হয়? ন্যাশনাল সায়েন্স ডে, জাতীয় বিজ্ঞান দিবস কোন তারিখে? এটার উত্তর করতেই হবে। ইচ অ্যান্ড এভরিওয়ান, সকলে কিন্তু তোমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে কিন্তু এক্ষুনি কমেন্ট ড্রপ করো ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়। ভালো লেগেছে? তাহলে আমাদের এই ব্যাচে কিন্তু এনরোল করতে ভুলো না। ইউটিউবে তো রেগুলার ক্লাস দেওয়া সম্ভব হয় না, কারণ আমাদের স্মার্ট বোর্ডে ইত্যাদি দিয়ে একগুচ্ছ শিক্ষক শিক্ষিকারা থাকবেন, সুতরাং এই জন্য ইউটিউবে পসিবল হয় না। তোমরা আমাদের অ্যাপে জয়েন করবে, অ্যাপে কিন্তু আরো সুন্দর সুন্দর ভালো ভালো ক্লাস দেওয়া হয়। কিভাবে ভর্তি হতে হবে আমি তোমাদেরকে প্রয়োজনে দেখিয়েও দিচ্ছি। অনেকে বলেছিল যে স্যার কিভাবে ভর্তি হবো, আমাদের টেলিগ্রামেও কিন্তু এই পিডিএফ শেয়ার করা রয়েছে যে হাউ টু জয়েন। এই যে ভেরিফাইড, দেখো 2,72,800 জন শুধু আমাদের টেলিগ্রামের মেম্বার, 2,72,000 পশ্চিমবঙ্গে, বুঝতে পেরেছো? চলো আমি এই যে ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভর্তি হতে হবে সেই গাইড পিডিএফ। এটা হচ্ছে TWS একাডেমির ব্যাচে কিভাবে যুক্ত হতে হবে সেই ইনস্ট্রাকশন। সবার প্রথমে দেখো স্টেপ 1, অ্যাপটা তো মোবাইল আগে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে তোমার সামনে লগইন ইন্টারফেস এরকম আসবে। তো তুমি যদি একদম নিউ স্টুডেন্ট হও তাহলে রেজিস্টারে ক্লিক করবে, আর পুরানো স্টুডেন্ট হলে লগইন পাসওয়ার্ড ভুলে গেলে লগইন উইথ ওটিপি করে ওটিপি লগইন করে নেবে, বুঝতে পেরেছো? যারা একদমই নতুন তোমরা রেজিস্টার করবে আর পুরনো স্টুডেন্টরা লগইন করবে। আচ্ছা, স্টেপ 2, যখনই অ্যাপ ওপেন হয়ে যাবে হ্যালো বলে তোমার নাম আসবে, এখানে এই যে পেইড কোর্স মার্ক করা আছে এর মধ্যে চলে যাবে। কোথায়? পেইড কোর্সেস, এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করলে যত আমাদের পেইড কোর্স আছে সব খুলে যাবে। তো সব তোমার প্রয়োজন নেই, তোমার দরকার এএনএম জিএনএম ধরো, তো তুমি সেই তার উপরে ক্লিক করবে। এখানে যেমন আমি ডব্লিউবিপি সিলেক্ট করেছিলাম তাই আমাদের ডব্লিউবিপিটা এখানে দেখাচ্ছে। তো তুমি এখানে এএনএম জিএনএম সিলেক্ট করে বাই নাওতে ক্লিক করবে, ব্লু কালারের বাই নাও আসবে, বাই নাও করার পরে পে অনলাইন, এখানে পে অনলাইন বাটনে ক্লিক করলে নিজের ফোন পে বা গুগল পে থাকলে কাটাতে পারবে। আর যদি মনে হয় না আমার বাবা
দাদা ভাই মা কেউ পেমেন্ট করে দেবে। তাহলে কি করবে, তুমি এখানে একটা অপশন পাবে স্ক্যান কিউআর। তো তুমি যেই স্ক্যান কিউআর ওপেন করবে না, এখানে একটা কিউআর কোড চলে আসবে। তো সেই বাবা, তোমার গার্জিয়ান বা যিনি পেমেন্ট করে দেবেন তাকে বলবে এটা স্ক্যান করে দাও। ওটা করতে 4 মিনিটের মধ্যে করতে হয়। তো তিনি পেমেন্ট করে দিলে তোমার মানে তোমার হয়ে তিনি পেমেন্ট করে দিচ্ছেন, তোমার ভর্তি হয়ে যাবে। আর যেই ভর্তি হয়ে যাবে কোথায় খুঁজে পাবে, কনগ্রেচুলেশন, পেমেন্ট সম্পূর্ণ হলে মাই কোর্সের মধ্যে এই যে একদম নিচে হোম, মাই কোর্স, লাইভ, ডাউনলোড, মাই কোর্সে ব্যাচ দেখতে পাবে। সো এইভাবে ভর্তি হতে পারবে। তারপরে কিভাবে ক্লাস করবে, পিডিএফ ডাউনলোড করবে, তার একটা ইনস্ট্রাকশন রয়েছে, প্রয়োজনে দেখে নাও। আমরা যে সমস্ত এক্সামের জন্য পড়িয়ে থাকি একবার এখানে আসছে, তোমরা একটু দেখে রাখো। ডাব্লিউবিপি কেপির এক্সাম আমরা টার্গেট করি, ডাব্লিউবিপি কেপি এক্সাম, ডাব্লিউবিপিএসসি পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, এমভিআই, আইডিও বিভিন্ন এক্সাম হয়, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, হ্যাঁ সব পরীক্ষা হয়। টেট পরীক্ষা হয় আমাদের রাজ্যের, সেটা হয় রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, আরপিএফ, এসআই এটা করাই, এবং আমরা এএনএম জিএনএম করাই। তো তোমরা এই ব্যাচে নিঃসন্দেহে জয়েন করো, বেস্ট একটা ব্যাচ, ক্লাস চলছে, এরকম অপশন পেয়ে যাবে লাইভ, রেকর্ড, টেস্ট, গ্রুপ। লাইভের মধ্যে লাইভ ক্লাসগুলো যেই লাইভ হয়ে যাবে সেগুলো রেকর্ডের ঘরে, টেস্টের মধ্যে মক টেস্টগুলো, এবং গ্রুপের মধ্যে আমরা তোমাদের সঙ্গে বিভিন্ন কিছু তথ্য শেয়ার করে থাকি যখন আমাদের কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন। তো অবশ্যই এই TWS একাডেমি অ্যাপে এনরোল করো এবং বেস্ট টু বেস্ট প্রিপারেশন করো। কেননা তুমি ভাবলে তো হবে না, শুরু করতে হবে। অলরেডি ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু আমাদের ব্যাচে পড়াশোনা করা শুরু করে দিয়েছে। তো তুমি লেট করবে না, জয়েন করে ফেলো আজই পারলে। থ্যাংক ইউ, টাটা। আর কেমন ছিল ক্লাস কমেন্টে জানাবে।